ক্লাস 9-এর ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দ্রবণ চ্যাপ্টারের ওপর তোমাদেরকে দুটো ভিডিও আগে দিয়েছি। সেই দুটো ভিডিওতে দ্রবণের কিছুটা অংশ আমরা বলেছি এবং সেই ভিডিওর ওপর আমি প্রশ্নও তোমাদেরকে দিয়েছিলাম। আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো আর প্রশ্নগুলো খাতার মধ্যে করে রেখেছো। আজকে আমরা দ্রবণের লাস্ট যতটুকু অংশ আমাদের বাকি আছে ক্লাস 9-এর সিলেবাসের মধ্যে, সেই অংশটুকু আজকে আমরা করব। তো সেই অংশের মধ্যে তোমাদের আজকে আমি শুরু করব যেটা দিয়ে, তার নামটা হচ্ছে কেলাস। কেলাস ও কেলাসন। এই শব্দটা তোমরা আগে শুনেছো। কেলাস ক্রিস্টাল, ইংরেজিতে বলা হয় একে ক্রিস্টাল। এটা ক্রিস্টাল। আর যে পদ্ধতিতে কেলাস এই গঠনটা করা হয় সেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। তাহলে যে পদ্ধতি অনুসরণ করা হয় সেই পদ্ধতিটাই হচ্ছে ক্রিস্টালাইজেশন। আর কেলাস ক্রিস্টাল, এই কথাটা তোমরা ক্লাস 8-এ বা আরো নিচু ক্লাসে তোমরা শুনেছ যে যত আয়নীয় যৌগ আছে, কঠিন পদার্থ আছে, বিশেষ করে আয়নীয় যৌগ যেগুলো, তারা সাধারণত এরকম কেলাসাকার গঠনের হয়। কেলাসাকার বা তাদেরকে আরেকটা নাম হচ্ছে নিয়তাকার, যাদের নির্দিষ্ট আকার আছে, জ্যামিতিক আকার বিশিষ্ট, তারাই হচ্ছে কেলাসাকার। তার মানে আরেকটা ভাগও আছে অনিয়তকার, মানে যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, তারা হচ্ছে অনিয়তকার। তাহলে ক্রিস্টাল আমরা পড়বো ক্রিস্টাল দিয়ে। তো ক্রিস্টাল বলতে, যেমন তুমি যদি একটা চিনির দানাকে ভালো করে লক্ষ্য করো, দেখবে খুব সুন্দর তার গঠন। যাদেরই এই সুন্দর গঠন, যাদের নির্দিষ্ট জ্যামিতিক গঠন আছে, তল আছে, নির্দিষ্ট তল আছে, তারাই হচ্ছে ক্লাসের মধ্যে পড়বে। এরকম হতে পারে, এরকম লম্বাটে টাইপের হতে পারে, কিন্তু গঠনগুলো কিন্তু একদম নির্দিষ্ট হবে। তুমি একটা ভালো করে চিনির দানা লক্ষ্য করবে, একটা নুনের দানাকে লক্ষ্য করবে, অথবা একটা ফটকিরি। ফটকিরি যেমন দাড়ি কাটার পর যখন ফটকিরি গালে ঘষে দেয়, বা রক্ত কোথাও কেটে গেলে শরীরে, সেখানে ফটকিরিটা ঘষে দেয়, তো সেই ফটকিরিটা লক্ষ্য করবে। ফটকিরি ক্লাসগুলো একদম সুনির্দিষ্ট গঠনের হয়, ঠিকঠাক এইরকম জ্যামিতিক একটা আকৃতি হয়, এটাই হচ্ছে কেলাস। আর ওইটা তৈরি করছি, দেখো আমরা ফটকিরিতে বিভিন্ন জায়গায়, এই যে বললাম দাড়ি কাটার জন্য ব্যবহার করি, তাছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে হিরে, ঠিক আছে, তারপরে বিভিন্ন রকম পাথর যেগুলো পাওয়া যায়, যেগুলো আংটিতে পড়া হয়, নীলকান্তমণি, বিভিন্ন রকম পাথর, ওইগুলোকে তৈরি করার কিন্তু একটা পদ্ধতি হচ্ছে এই কেলাস। কেলাস তৈরি করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাকে বিশুদ্ধ উপায়ে তৈরি করা। মানে তুমি কোনো একটা কঠিন পদার্থকে যদি বিশুদ্ধ পেতে চাও, একদম বিশুদ্ধ, তার মধ্যে অন্য কোনো পদার্থ মিশে থাকবে না, তাহলে তোমাকে কেলাস করতে হবে, মানে কেলাসন পদ্ধতি অবলম্বন করতে হবে সেই কেলাসটাকে পেতে গেলে। তাহলে তুমি ফটকিরি যেটা তৈরি করছে, যেটা বাজারে বিক্রি করছে, সেটা যদি একদম বিশুদ্ধ ফটকিরি পেতে যাও, ঠিক আছে। তারপরে মিছরি, যেটা তাল মিছরি বলা হয়, চিনি থেকে মিছরি করা হয়, তাহলে ওই মিছরির দানা, ওই দানাগুলো যদি তুমি ভালো করে লক্ষ্য করো, দেখবে একটা নির্দিষ্ট গঠনের মধ্যে, একটা নির্দিষ্ট গঠনে প্রত্যেকটা। তাহলে এগুলোই হচ্ছে কেলাস। আর যাদের নির্দিষ্ট গঠন নেই তাদেরকে বললাম অনিয়তাকার, মনে থাকবে, অ্যামরফাস, অনিয়তাকার, যাদের নির্দিষ্ট গঠন নেই। আমরা পড়বো নিয়তাকার। নিয়তাকার যাদের নির্দিষ্ট আকার আছে, যেটা হচ্ছে কেলাস ক্রিস্টাল। তাহলে আমি একটা নুনের দানা বা চিনির দানা, বা একটা তোমার তাল মিছরির দানা, তুমি বলতে পারো একটা তুতের দানা, তুতে যে ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে, ব্লু ভিট্রিয়ল, তুতে সংকেত যদি মনে না থাকে লিখে রাখবে, CuSO4 5H2O, 5 অণু জল আছে। যে সমস্ত ক্লাসের মধ্যে কিন্তু এই জল থাকে তাদেরকে শোধক ক্লাস বলা হয়। যে সমস্ত ক্লাসের জল থাকে, এই তুতে তুমি একদম নীল রঙের ক্রিস্টাল তুমি তৈরি করতে পারবে, একদম বিশুদ্ধ। এই তুতের কিন্তু বিভিন্ন, মানে রসায়নগারে, পরীক্ষাগারে বিভিন্ন কাজ আছে তুতের। তুমি যদি বলো আরেকটা আছে, আমি বলছি তোমাদেরকে গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়ল এর সংকেত হচ্ছে FeSO4 7H2O। এটা ব্লু ভিট্রিয়ল, নীল রঙের হয়, এটা ব্লু ভিট্রিয়ল। আচ্ছা, আরেকটা আছে ভিট্রিয়ল, যেমন বলি হোয়াইট ভিট্রিয়ল।
হোয়াইট ভিট্রিয়ল, এটা হচ্ছে ZnSO4 7H2O, এপসম সল্ট MgSO4 7H2O। তাহলে এই রকম ফটকিরি মানে আমরা ফটকিরি যেটা ব্যবহার করছি, সেই ফটকিরির সংকেত হচ্ছে K2SO4 Al2SO4 হোল 3 24 অণু জল, এগুলোকে বলা হয় পটাশ অ্যালাম। ফটকিরিকে বলা হয় পটাশ অ্যালাম। পটাশ, এই যে পটাশিয়াম মনে রাখবে, পটাশ অ্যালাম, অ্যালাম মানে তাদের মধ্যে 24 অণু জল থাকবে। আরো আছে, এটা পটাশ অ্যালাম আর একটা ক্রোম অ্যালাম, সবই কিন্তু তুমি কেলাস মানে ক্রিস্টাল করতে পারবে, সুন্দর তাদের আকার তৈরি করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসের মধ্যে কেলাস কাকে বলে, কেলাসন কি, ঠিক আছে, শোধক কেলাস কাকে বলে, যে সমস্ত কেলাসে জল থাকে সেগুলো শোধক কেলাস বলা হয়, এইগুলো পড়তে হবে। আর তোমাদেরকে আর একটুকু পড়তে হবে তোমাদের যেটা সিলেবাসের অন্তর্গত, যে ফটকিরি কেলাস তুমি কি করে তৈরি করবে। শুধুমাত্র তোমাকে ফটকিরি কেলাস নয়, তুমি যে কোনো, আমি যে ফটকিরি যে উপায়টা বলে দেওয়া আছে, তুমি সেটা যে কোনো কেলাসের জন্য অ্যাপ্লাই করতে পারো। ম্যাক্সিমাম প্রায় সমস্তর জন্য তুমি একই পদ্ধতি অবলম্বন করে তুমি বিশুদ্ধ ওই পদার্থটা পাবে। মানে তুমি যদি তোমার চিনির মধ্যে যদি অশুদ্ধ কিছু থাকে, তাহলে তুমি চিনিকেও কিন্তু শুদ্ধ একটা কেলাস আকার পদার্থ তৈরি করতে পারবে, নুনের মধ্যেও তাই। ঠিক আছে, তাহলে আমরা সেই পদ্ধতি একটা অবলম্বন করব, আমরা সেই পদ্ধতির একটা কথা বলবো, যেটা আমরা বলছি যে ফটকিরির ক্ষেত্রে আমরা কি করে করব ফটকিরির ক্লাস। তাহলে ফটকিরির জলীয় দ্রবণ থেকে ফটকিরির ক্লাস আমরা প্রস্তুত করব। ঠিক আছে, তাহলে ফটকিরির জলীয় দ্রবণ বলতে আমরা ফটকিরির মধ্যে ফটকিরির সংকেতটা কি বললাম, K2SO4 Al2SO4 হোল 3 পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু জল, তাই তো। তাহলে এইটা হচ্ছে একটা পটাশ অ্যালামের সংকেত, ফটকিরির সংকেত। এর মধ্যে তো জল আছে, একে যদি জলের মধ্যে ফেলে দাও ফটকিরি, আমরা দেখবে ফটকিরি জলের মধ্যে ফেলি কুয়োতে, তাই না, ইঁদারার মধ্যে জল দেবে পরিষ্কার করার জন্য, বা কোনো ঘোলা জলকে তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডারের সঙ্গে ফটকিরি দিয়ে দিই, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এদের তো ব্যবহার আছে, তাহলে আমরা জলের মধ্যে দিলে এটা জলের মধ্যে মিশে যাবে। তা তুমি এটা একদম বিশুদ্ধ ফটকিরি কেলাস কি করে তৈরি করবে এর জলীয় দ্রবণ থেকে। ঠিক আছে, উপায়টা হচ্ছে তুমি একটা বিকারের মধ্যে জল নাও, জলের মধ্যে এইটা তুমি দাও। ঠিক আছে, জলের মধ্যে এটা তুমি দাও। এবার এইটা তুমি গরম অবস্থায় দিতে পারো, হয়তো তুমি একটা কোনো বার্নারের সাহায্যে তুমি এটা দিয়ে দিয়েছো, বার্নারের সাহায্যে তুমি এটা করে দিয়েছো, তুমি উত্তপ্ত করছো এটাকে। তাহলে এটা জলীয় দ্রবণ আছে। এবার জলীয় দ্রবণে তুমি কি করছো, যেহেতু এটা উত্তপ্ত হচ্ছে, তুমি ফটকিরিতে দেখবে মানে মিশতে থাকবে আস্তে আস্তে, তুমি ফটকিরির দানা দিয়ে যাও মিশতে দেখবে এমন সময় আসবে যে দেখবে আর মিশছে না, নিচেতে পড়ে থাকছে। তার মানে ওইটা কি দ্রবণ হয়ে গেল, সম্পৃক্ত দ্রবণ। তারপর তুমি যে কোনো যদি ক্লাস করতে যাও তোমাকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। এবার সম্পৃক্ত তো নয়, সম্পৃক্ত দ্রবণ তো হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তুমি এটাকে অতিপৃক্ত করে দিচ্ছ, গরম অবস্থায় আরো বেশি করে দ্রাব দিচ্ছ। ঠিক আছে, অতিপৃক্ত করে দিচ্ছ। কেন অতিপৃক্ত করছো আমি বলছি। তাহলে অবশ্যই তোমাকে সম্পৃক্ত দ্রবণ তো করতেই হবে, সেটা তুমি ঠান্ডা অবস্থায় করো গরম অবস্থায় করো। তাহলে তুমি ঠান্ডা অবস্থায় করলে তোমাকে গরম করলে আবার আরো বেশি দ্রাব যোগ করতে হবে, তবে এমন একটা দ্রবণ তৈরি হবে যেখানে বেশি পরিমাণ দ্রাব যুক্ত হয়ে আছে, দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রাব যুক্ত হয়ে আছে। এইবার তোমাকে কি করতে হবে, এবার তুমি অতিরিক্ত পরিমাণ দিয়েছো, নিচে আর দেখছো তুমি মিশছে না, তাহলে নিচেতে ফটকিরির দানাগুলো নিচেতে পড়ে থাকবে। ঠিক আছে, গরম অবস্থায় আছে। এবার তুমি এটাকে আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নিচেতে নামিয়ে মানে ভালোভাবে মানে সাবধানে ধরে তাকে একটু ফিল্টার কাগজের মধ্যে একটা জায়গায় রেখে সেখানে ফিল্টার কাগজ দিয়ে ফিল্টার করে নাও। তাহলে যে দানাটা নিচে পড়ে আছে তাহলে ফিল্টার কাগজে লেগে যাবে, নিচেতে যেটা পড়ে থাকবে, নিচেতে যেটা এলো জলের মতো একদম স্বচ্ছ, সেইটাকে তুমি ঠান্ডা করতে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমার যে নিচের দানাগুলো আছে সেই দানাগুলো ফিল্টার কাগজ দিয়ে তুমি আলাদা করে নিলে, নিচে স্বচ্ছ দ্রবণটাকে নিয়ে নিলে। ওইটা আস্তে আস্তে যখনই ঠান্ডা হবে, ওটা ঠান্ডা হলেই ওই দ্রবণটার নিচেতে ফটকিরির কেলাসগুলো জমা হবে।
ফটকিরির ক্যালাস জমা হবে। সুন্দর ফটকিরির একটা ক্যালাস, খুব সুন্দর দেখতে জ্যামিতিক আকার বিশিষ্ট ক্যালাস জমা হবে। ঠিক আছে, মানে এইগুলো অনেক সময় পরীক্ষাগারে বিভিন্ন রকম পরীক্ষা দেখানোর সময় অনেক সময় চলে আসে, তৈরি হয়, ছোট ছোট ক্রিস্টাল তৈরি হয় সরু সরু দানার মতো। ঠিক আছে, সেটা ফটকিরি নয়, যে অন্য কোনো দ্রবণের হতে পারে। ওই যে বললাম, তুমি যদি চিনির ক্ষেত্রে করো তাহলে চিনিরও একই রকম, এরকম সম্পৃক্ত করে বা সম্পৃক্ত অতিপৃক্ত করার পর তাকে ঠান্ডা করে তুমি দেখবে আস্তে আস্তে নিচে দ্রাবগুলো আবার চলে আসছে। তাহলে দ্রবণটা কেন অতিপৃক্ত বলছি, কারণ এই তুমি ঠান্ডা করে যে ওই দ্রাব যেগুলো অতিরিক্ত দ্রবীভূত হয়েছিল সেটা আবার থিতিয়ে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু যেটা থিতিয়ে নিচেতে পড়ে যাচ্ছে, আলাদা করে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু কেলাস আকারে, ওইটা কিন্তু কেলাস আকারে। সুতরাং এই ক্যালাস তৈরি করতে গেলে তোমাকে এইরকম দ্রবণ সম্পৃক্ত থেকে অতিপৃক্ত পর্যন্ত দ্রবণ তৈরি করতে হবে। এবার অনেক ক্ষেত্রে হয় কি, অনেকক্ষণ রেখে দিলেও হয়তো ক্যালাস তাড়াতাড়ি জমে না বা ভালো জমলো না, সেই ক্ষেত্রে কি করা হয়, সেই ক্ষেত্রে তুমি ফটকিরির একটা ক্যালাস তুমি একটা এরকম একটা ছোট্ট একটা দণ্ড নিলাম, তার মধ্যে ওই ফটকিরির একটা ক্যালাসকে সুতো দিয়ে বেঁধে এই দ্রবণের উপর এরকম করে ঝুলিয়ে দাও। এটা একটা ফটকিরির ক্যালাস, তুমি আলাদা করে ঝুলিয়ে দাও। দেখবে যখনই তুমি ঝুলিয়ে দেবে তখন ওই যখন মানে অনেকক্ষণ তুমি রেখেছো তো ফটকিরি ক্যালাস পড়ছে না, তখন দেখবে এইটাকে ধরে ফটকিরি ক্যালাসটা জমতে থাকবে, এইটাকে ধরে তখন ফটকিরি ক্যালাসটা জমতে থাকবে। ঠিক আছে, তখন তাহলে এই যে এই ক্যালাসটা এই যে ক্যালাস জমতে থাকছে এটাকে অধিবৃদ্ধি বলা হয়, অধিবৃদ্ধি। এই যে এই ক্যালাসটা, যে ক্যালাসটা তুমি সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছিলে, এইটা যেহেতু ওই পুরো ক্যালাসটাকে পড়তে সাহায্য করছে, এইটাকে বলা হয় সিড ক্যালাস, সিড ক্রিস্টাল, বীজ ক্যালাস। এটাকে বলা হয় বীজ ক্যালাস, সিড ক্রিস্টাল। ঠিক আছে, তাহলে ফটকিরির জলীয় দ্রবণ থেকে আমরা ফটকিরির ক্যালাস তৈরি করলাম, এবং এই ফটকিরির এই যে ক্যালাস তৈরি করা, এটা এই তৈরি করা যদি প্রক্রিয়াকে আরো তাড়াতাড়ি করতে চাই, যেটাকে অধিবৃদ্ধি বলছি, তাহলে তোমাকে কি করতে হবে, একটা ফটকিরির একটা দানাকে, মানে বিশুদ্ধ ফটকিরির ক্যালাসের দানাকে, সেটা কিন্তু এরকম সুতো দিয়ে বেঁধে এরকম করে ঝুলিয়ে দিতে হবে দ্রবণের মধ্যে। তাহলে দেখবে তাড়াতাড়ির মধ্যে ওইটাকে ঘিরে পুরো ফটকিরির ক্যালাসটা তৈরি হচ্ছে এই দ্রবণ থেকে। ঠিক আছে, তাহলে এইটা হলো বীজ ক্যালাস। তাহলে এই বীজ ক্যালাসটা বাইরে থেকে যদি যোগ করি, বীজ ক্যালাস দিয়ে এটা কি করা হয়, ক্যালাসনটাকে, এই ক্যালাসনের যে প্রক্রিয়া, ক্রিস্টালাইজেশন যে প্রসেস, এই প্রসেসটাকে আরো ত্বরান্বিত করা হচ্ছে, তাড়াতাড়ি করা হচ্ছে। ঠিক আছে, এবং এরই ব্যবহার তোমাদের বললাম, এই যে বীজ ক্যালাস এগুলো কেন করবো আমরা, এদের অ্যাপ্লিকেশন না হলে তার তো কোনো গুরুত্ব নেই। এদের অ্যাপ্লিকেশন আছে, এদের ব্যবহারিক প্রয়োগ আছে। এদেরকে যেমন আমরা বললাম মূল্যবান পাথর, হিরে, তারপর বিভিন্ন রকম নীলকান্ত মণি, আংটিতে যেগুলো পাথরগুলো অনেক পড়া হয়, সেগুলো কিন্তু এই প্রসেসেই কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন রকম ওই অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, এরকম অনেক অর্ধপরিবাহী, মানে এরকম অর্ধপরিবাহী কিন্তু বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিসপত্রে কিন্তু ব্যবহার করা হয়। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে তখন আমাদেরকে এই কেলাসন প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম কেলাস কাকে বলে, কেলাসন কাকে বলে। ঠিক আছে, শোধক ক্যালাস কাকে বলে, এবং ফটকিরির এই একটা ক্যালাসকে আমরা ফটকিরির জলীয় দ্রবণ থেকে একটা তৈরি করলাম, ফটকিরির ক্যালাসকে ফটকিরির জলীয় দ্রবণ থেকে আমরা তৈরি করলাম। ঠিক আছে, আর একটা জিনিস দেখলাম বীজ ক্যালাস কি, ক্যালাস আর ক্যালাসনের আমরা এই জায়গাটাই আমরা জানলাম। ঠিক আছে, এবার তোমাদের আমরা যদি এই যে ক্যালাসনের প্রক্রিয়া, এটা যদি তুমি ফটকিরি ছাড়া অন্য কোনো দ্রবণের করতে চাও, তুমি যদি তুতের দ্রবণের করতে চাও, তুতে CuSO4 5H2O, তাতেও তুমি একই পদ্ধতি অবলম্বন করবে। প্রথমে ঠান্ডা জলে ভালো করে মিশিয়ে নিলে, বা তুমি একদম গরম অবস্থায় মেশাতেই থাকলে একটা সময় আসবে দেখবে আর মিশবে না, তাই একদম গাঢ় দ্রবণ তৈরি হয়ে গেছে, সম্পৃক্ত দ্রবণ। বললাম সম্পৃক্ত থেকেও বেশি, মানে অতিপৃক্ত দ্রবণ। ব্যাস, আবার তুমি এটাকে ফিল্টার করে নাও, স্বচ্ছ দ্রবণটাকে নিয়ে নাও, তাকে ঠান্ডা করো, দেখবে আস্তে আস্তে ক্যালাসগুলো, ফটকিরি ক্যালাসগুলো বেরিয়ে আসছে। তোমরা বইয়ে দেখবে নিশ্চয়ই, তোমাদের বইয়ে ওই ক্যালাসের ছবিগুলো থাকবে, খুব সুন্দর দেখতে হয় ক্যালাস এই জায়গাগুলো। তুমি যে কোনো দ্রবণের ক্ষেত্রে এইভাবে কোনো একটা বিশুদ্ধ পদার্থ ক্যালাসাকার আকারে তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হলো ক্যালাস আর ক্যালাসন। এইবার দেখো, এবার আমরা ওই দ্রবণ চ্যাপ্টারে আর একটা অন্য টপিক বলতে দ্রবণের শক্তিমাত্রা ও তার একক।
এই সম্পর্কে আলোচনা করব। দ্রবণের শক্তিমাত্রা ও তার একক, এই কথাটা মানে শক্তি মাত্রা, এই যে কথাটা তুমি এখানে পাচ্ছ, তুমি এখান থেকে কি ধারণা করতে পারছো? শক্তি মাত্রা তার মানে কোন দ্রবণটা বেশি শক্তিশালী। এবারে দ্রবণ শক্তিশালী মানে তো মানে যে মাংসপেশির ব্যাপার তা তো নয়। এখানে দ্রবণ শক্তিশালী মানে ওই দ্রবণের মধ্যে মানে ওই দ্রবণে অ্যাকচুয়ালি দ্রাবকের মধ্যে কতটা পরিমাণ দ্রাবক কোন দ্রবণে বেশি আছে কোনটাতে কম আছে। ধরো তোমাকে আমি বললাম একটা তুমি 1 গ্লাস জল নিয়েছো, দুটো গ্লাসে একই পরিমাণ জল নিয়েছো, একটাতে 10 গ্রাম চিনি দিয়েছো, একটাতে 20 গ্রাম চিনি দিয়েছো। তাহলে 10 গ্রাম চিনি আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, 20 গ্রাম চিনি আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, দুটোর ক্ষেত্রেই মিশে গিয়েছে এবং দ্রবণ তৈরি হয়েছে। তুমি জানো না যে আমি কোনটাতে কত পরিমাণ দিয়েছি। আমি তোমাকে জাস্ট দুটো গ্লাস দিলাম, নিয়ে আমি বললাম যে তুমি বলো তো কোন দ্রবণটায় বেশি, মানে এখানে দুটোই চিনি জলের দ্রবণ, কিন্তু কোন দ্রবণটা বেশি গাঢ়, মানে কোনটা শক্তিটা বেশি। তখন তুমি কি করবে? আমি তোমাকে যেহেতু চিনি জলের দ্রবণ বলেছি, তুমি তখন কি করবে? একটা চামচে করে প্রত্যেকটা দ্রবণের একটু টেস্ট করবে। দুটো একটু টেস্ট করলে তুমি কি বলবে? যে স্যার এই দ্রবণটাতে এটা কম মিষ্টি লাগছে, এটা বেশি মিষ্টি লাগছে। একই পরিমাণ জল আছে, তার মানে স্যার এটা নিশ্চয়ই এই দ্রবণ যেটাতে কম মিষ্টি লাগছে সেখানে দ্রাবটা কম মিশে আছে, যেটা বেশি মিষ্টি লাগছে তার মানে সেখানে দ্রাবটা বেশি মিশে আছে, মানে চিনি সেখানে বেশি আছে। তার মানে নিশ্চয়ই যেটা বেশি মিষ্টি লাগছে সেটার গাঢ়ত্ব বেশি, যেহেতু দ্রাবকের পরিমাণ দুটোই একই, তাহলে ওইটার শক্তি বেশি। তাহলে এই যে এইটার থেকে ওইটার শক্তি বেশি, তাহলে এরকম বিভিন্ন রকম যে আমরা দ্রবণ তৈরি করি, তো বিভিন্ন রকম দ্রবণ তৈরি করলে তার শক্তি, তার যে এটা শক্তি, তার যে গাঢ়ত্ব, সেই শক্তি বা গাঢ়ত্ব, এটাকে আরেকটা কথা আমি এখানে লিখে দিচ্ছি, গাঢ়ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেশন। ঠিক আছে? তাহলে কার গাঢ়ত্ব বেশি, কে বেশি ঘন, কে কম ঘন, মানে কে লঘু, এইটা বের করার কয়েকটা একক আছে, তোমাদেরকে কয়েকটা একক পড়তে হবে। ঠিক আছে? তার মধ্যে তোমাদের প্রথম যে এককটা আছে সে এককটা হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ। তাহলে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ। এই যে এই কথাটা শতাংশ, এই যে কথাটা পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ মানে হচ্ছে ওজন, ওয়েট, ভি হচ্ছে ভলিউম, আয়তন, ভলিউম ভি, আর ওয়েটের ডাব্লিউ। ঠিক আছে? তাহলে ওজন বাই আয়তন। এবার ওজন বাই আয়তন মানে ব্যাপারটা কিরকম? তাহলে অ্যাকচুয়ালি কত, এই যে আমি তোমাকে চিনির দ্রবণটা বললাম, তাহলে চিনি ধরো ওই 1 গ্লাস, ওই যে 1 গ্লাস জলে তোমার ধরে নাও ছোট গ্লাস, তাহলে ধরো 50 মিলিলিটার জল আছে। তাহলে 50 মিলিলিটার জলে আমার চিনি কত বললাম? চিনি হচ্ছে বললাম 10 গ্রাম। তাহলে এর শক্তি মাত্রা কত? তাহলে শক্তি মাত্রা যদি আমরা এই নিয়মে বের করি, তাহলে কত কিসে করতে হবে? শতাংশ 100-তে। তাহলে 1 মিলিলিটারে কত? 1 মিলিলিটার হবে 10/50 এত গ্রাম, আর 100 মিলিলিটারে কত? তাহলে হবে 10/50 গণিত 100 এত গ্রাম, তার মানে কত হলো? 20 গ্রাম। ঠিক আছে? তাহলে 20 গ্রাম যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি এখানে 20 গ্রাম দাঁড়ালো, কিন্তু তুমি যদি লেখো যে দ্রবণটির শক্তিমাত্রা কত, তাহলে অতএব দ্রবণটির শক্তিমাত্রা সমান, যেহেতু শতাংশ বলেছি তাহলে 20 গ্রাম আর তখন লেখা যাবে না, তখন লিখবে 20%। দ্রবণটির শক্তিমাত্রা সমান কত? 20%, যেহেতু 100-তে বের করেছি। তাহলে তোমাকে শতকরা শতাংশতে, এই যে শক্তিমাত্রা বের করা, এটা নিয়ম হচ্ছে শতাংশতে বের করা। এটা তোমাদেরকে ডাব্লিউ বাই ভি দিয়েছে, এটা আরো হয়, এটা ভি বাই ভি করা যায়, ডাব্লিউ বাই ডাব্লিউ করা যায়, মানে ওজন, আয়তন এইভাবে। কিন্তু তোমরা শক্তিমাত্রা তোমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে ওজন বাই আয়তন। ঠিক আছে? মানে 100-তে কত, 100 মিলিলিটারে কত। ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদেরকে বের করতে হবে। তাহলে এই আয়তন ভিত্তিক শতাংশের ফর্মুলাটা কি পাবো? যে দ্রাবের ভর বাই কি হচ্ছে? দ্রবণের আয়তন গণিত 100। দেখো, দ্রাবের ভর মানে চিনি হচ্ছে 10 বাই দ্রবণের আয়তন মানে 50 গণিত 100, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? তাহলে এইটা হলো প্রথম, 1 নম্বর হলো আয়তন ভিত্তিক শতাংশ, যেখানে আমরা 100-তে তার শক্তিমাত্রা, সেই দ্রবণের শক্তিমাত্রা বের করছি বা গাঢ়ত্ব বের করছি। ঠিক আছে? তাহলে একটা একক গেল আয়তন ভিত্তিক শতাংশ। 2 নম্বর হচ্ছে তোমাদের মোল প্রতি লিটার। মোল প্রতি লিটার মানে মোল পার লিটার, তার মানে
1 লিটারে কত মোল। তাহলে তোমরা মোলের ধারণায় চ্যাপ্টারে 1 মোল ব্যাপারটা কি সেটা তোমরা জেনেছো। 1 মোল মানে হচ্ছে 1 মোল পদার্থ মানে হচ্ছে 1 গ্রাম অণু পদার্থ। 1 গ্রাম অণু পদার্থ, 1 গ্রাম অণু বা 1 মোল, তার মানে কি, তাহলে সেই পদার্থের আণবিক ভর, সেই পদার্থের আণবিক ভর। ঠিক আছে, তাহলে যে কোনো পদার্থের আণবিক ভর যেটা বেরোবে সেটাই হচ্ছে তার 1 মোল পদার্থ বা 1 গ্রাম অণু পদার্থ। তাহলে 1 লিটারে যদি 1 মোল থাকে তাহলে তাকে বলবো 1 মোল পার লিটার, তার শক্তিমাত্রা হচ্ছে 1 মোল পার লিটার। এইটার আরেকটা নাম হচ্ছে মোলারিটি। এটার আরেকটা, এই শক্তিমাত্রার আরেকটা নাম মানে প্রকাশ করা হয় নাম, সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি, রয় হস্যই টয় হস্যই আছে, MOLARITY। তাহলে 1 লিটার দ্রবণে, 1 লিটারে দ্রবণে বলছি, কিন্তু দ্রবণে যদি ধরো 2 মোল থাকে কোনো একটা পদার্থ, তাহলে তার মোলারিটি কত না 2 মোল পার লিটার। 2 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে মোল পার লিটার এককটাই বুঝতে পারলে যে মোল পার লিটার এককটাতে কিভাবে শক্তিমাত্রা বের করছে। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ বলি তাড়াতাড়ির মধ্যে, যে NaOH এর আণবিক ভর কত। NaOH এর আণবিক ভর 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস 1 40। তার মানে 40 গ্রাম অ্যামোনিয়া, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, তার মানে 1 মোল। তার মানে 1 লিটার দ্রবণে যদি 40 গ্রাম NaOH থাকে, 40 গ্রাম NaOH মানেই কত 1 মোল। তাহলে NaOH এর 1 লিটার দ্রবণে মানে তুমি 1 লিটার জল নিয়েছো, তার মধ্যে 40 গ্রাম NaOH দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছো, তার মানে সেই দ্রবণের শক্তিমাত্রা কত 1 মোল পার লিটার। কারণ 40 গ্রাম দেওয়া মানেই ওর 1 মোল দেওয়া। কততে দিয়েছো 1 লিটারে, তাহলে 1 মোল পার লিটার। তাহলে যদি 80 গ্রাম দিতে তাহলে হতো 2 মোল, তাহলে 2 মোল পার লিটার বা 2 মোলার। তাহলে এই যে 1 মোল পার লিটার এই যে শক্তিমাত্রা, এটাকে 1 mও লেখা হয় এরকম করে বড় হাতের M। এটা হচ্ছে মোলারিটিকে বোঝানোর জন্য, মোলারিটি। ঠিক আছে, তাহলে এইটা আরেকটা হচ্ছে শক্তিমাত্রা প্রকাশ করার একক। এইবার 3 নাম্বার, তিনটে তোমাদের আছে। 3 নাম্বার একটা একক আছে তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে গ্রাম প্রতি লিটার, গ্রাম পার লিটার। আবার একই রকম, এতে আলাদা করে চিন্তা করার কিছু নেই। প্রথমটা ছিল ওজন আয়তন 100 মিলিলিটারে কত শতাংশতে বের করছিলাম, তারপরেরটা হচ্ছে মোল পার লিটার মানে 1 লিটারে কত মোল, এবার একটা হচ্ছে গ্রাম পার লিটার মানে 1 লিটারে কত গ্রাম। ঠিক আছে, ওই যেমন NaOH এর করলাম, NaOH এর ক্ষেত্রে কি করলাম 40 গ্রাম NaOH আণবিক ভর, তাহলে 1 লিটারে যদি 40 গ্রাম থাকে তাহলে তার শক্তিমাত্রা কত 40 গ্রাম পার লিটার, কিন্তু 1 লিটারে করতে হবে। তার মানে ধরে নাও তোমাদের ধরো এরকম একটা প্রশ্ন আছে যে 1 লিটারে ধরো 100 মিলিলিটার দ্রবণে, 100 মিলিলিটার একটা দ্রবণে চিনি আছে বা দ্রাব আছে ধরো 10 গ্রাম। কত মিলিলিটারে 100 মিলিলিটারে, তাহলে তার গ্রাম পার লিটারে শক্তিমাত্রা কত না 1 গ্রাম পার লিটারে যখন বলেছে, তার মানে তোমাকে কত লিটারে বের করতে হবে 1 লিটারে। 1 লিটার মানে কত, 1 লিটার মানে 1000 ml, 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার দ্রবণে কত থাকবে না দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন গণিত 1 লিটার মানে 1000 মিলিলিটার। তাহলে দেখো 0 0 কাটছে, তাহলে 100 মিলিলিটার কেটে গেল, তাহলে 100 গ্রাম। তাহলে অতএব শক্তিমাত্রা কত, তাহলে দ্রবণের শক্তিমাত্রা সমান কত লিখবো 100 গ্রাম পার লিটার। 1 লিটারে 100 গ্রাম, 100 গ্রাম পার লিটার। তাহলে এইরকম তোমাদেরকে কিন্তু কিছু অঙ্কের প্রবলেম কিন্তু দেওয়া থাকতে পারে পরীক্ষার সময়, খুব ছোট ছোট, এতে তোমাদের প্রবলেম কিছু হওয়ার কথা নয়, কারণ খুব সংক্ষেপে তোমাদের এগুলো দেবে। তাহলে আমরা 3টে মাত্রার কথা পড়লাম। 3টে মাত্রার কথা কি কি পড়লাম, একটা হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ, একটা হচ্ছে মোল প্রতি লিটার, আর আরেকটা হচ্ছে গ্রাম প্রতি লিটার। 3টে একক পড়লাম। এই 3টে একক দেখো উষ্ণতার পরিবর্তন করলে কিন্তু দ্রবণের আয়তনের পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন করলে দ্রবণের আয়তন পরিবর্তন হয়, অনেক সময় দ্রাবক
যদি বেরিয়ে চলে যায়, যদি জল থাকে তাহলে জলীয় বাষ্প হয়ে যদি বেরিয়ে চলে যায় তাহলে আয়তন আবার কমে যেতে পারে। ঠিক আছে, তাহলে এইরকম যদি আয়তনের পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তন হয়, তাহলে প্রত্যেকটা যে এককের কথা বললাম তাহলে সবাই উষ্ণতার উপর নির্ভরশীল, সবাই কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল। সেই জন্য এই প্রত্যেকটা এককের সংজ্ঞা লেখার সময় অবশ্যই নির্দিষ্ট উষ্ণতা লিখতে হবে, নির্দিষ্ট উষ্ণতায় এই কথাটা থাকতে হবে, কারণ উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তন হয়, তাহলে শক্তিমাত্রারও পরিবর্তন হবে, তাই প্রত্যেকটা একক উষ্ণতার উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আমরা এইটা জানলাম, তাহলে শক্তিমাত্রার কথা জানলাম। তোমরা এই শক্তিমাত্রার উপর যে অঙ্কগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে সেগুলো প্র্যাকটিস করবে, দেখবে ঠিক পারবে। আগে বইয়ের অঙ্কগুলো দেওয়া প্র্যাকটিস করবে, তারপরে অনুশীলনের অঙ্কগুলো অবশ্যই করবে। ঠিক আছে, বিভিন্ন কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলো করতে পারবে। এরপর তোমাদের আরেকটা, এরপরে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে দ্রবণের মধ্যে কণার গতি। দ্রবণের মধ্যে কণার গতি, এই দ্রবণের মধ্যে কণার গতিটা হচ্ছে কণার গতি কোথায় না এই দ্রবণের মধ্যে, দ্রবণের মধ্যে কণার গতি কিরকম হয় না কণার গতিটা কিন্তু সবসময় ইতস্তত অবিরাম অবিরাম অবিশ্রান্ত ভাবে কিন্তু সবসময় ছুটে বেড়াচ্ছে, সবসময় ছুটে বেড়াচ্ছে কণাগুলো। ঠিক আছে, এই যে সবসময় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, এই যে এই প্রক্রিয়াটা হচ্ছে কি একটা ব্যাপন প্রক্রিয়া, তাই না? তুমি যদি বাড়িতে সন্ধ্যেবেলায় যে আগরবাতি জ্বালাও, ঠিক আছে, বা ওই যে ধূপ ধুনো দেওয়া, ঠাকুরের আরতি দেওয়ার সময় যে ধূপ ধুনো দিয়ে যেভাবে করা হয়, তাতে কি হয় গোটা এলাকাটা কিন্তু গোটা অনেকটা জায়গা জুড়ে তার গন্ধ ছড়িয়ে যায়। তার মানে কি ওই যে কণাগুলো বিভিন্ন ওই যে কণাগুলো ওই গন্ধ ছড়াচ্ছে, সেই কণাগুলো অবিরাম এবং বিশৃঙ্খলভাবে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। কারণ এই যে কণার গতিগুলো, এই কণার গতিগুলোই বিজ্ঞানী ব্রাউন এটা আবিষ্কার করেছিলেন। এই জন্য এই সমস্ত এই গতিগুলোকে মানে ব্রাউনীয় গতি বলেছিলেন, যে ব্রাউনীয় মোশন আছে, প্রত্যেকটা কণার এই ব্রাউনীয় গতি আছে। এবার এইটা এই যে তোমাদের একটা পরীক্ষা, সুন্দর পরীক্ষার মাধ্যমে এই গতির কথা বলা হয়েছে। তুমি যদি একটা পরিষ্কার জলের মধ্যে তুমি নিজেই এটা চেষ্টা করতে পারো। ঠিক আছে, পরিষ্কার জলের মধ্যে তুমি যদি সামান্য কালির ফোঁটা যদি দিয়ে দাও, তাহলে দেখবে জলের মধ্যে আস্তে আস্তে পুরো কালিটা মিশে যাচ্ছে। কালির ফোঁটা এক ড্রপ তুমি দিয়ে দাও, দেখবে কালিটা চারিদিকে মিশে যাচ্ছে। এবার চারিদিকে যদি মিশে যাচ্ছে, তুমি এইটাই পরীক্ষা করতে পারো। মানে যদি সাদা মানে কাঁচের গ্লাস হয় তাহলে পরীক্ষা করাটা খুব সুবিধা হবে, দেখতে পাবে তুমি বাইরের থেকে। তাহলে কাঁচের গ্লাসে তুমি একটা কাজ করবে, দুটো কাঁচের গ্লাস মিলে একটাতে ঠান্ডা জল রাখো, একটাতে গরম জল, একই পরিমাণ। আর এটাতে এক ফোঁটা কালি দাও, ওটাতেও এক ফোঁটা কালি দাও, নিয়ে দেখো যে ঠান্ডা জলে তাড়াতাড়ি মিশে যাচ্ছে না গরম জলে তাড়াতাড়ি মিশে যাচ্ছে। দেখবে গরম জলে কণাগুলো তাড়াতাড়ি মিশে যাবে। কেন? কারণ যখনই তুমি জলটা গরম করেছো সেখানে কণার গতিবেগ কি হয়েছে, আরো বেড়ে গেছে। মানে উষ্ণতা বাড়লে কণার গতি কিন্তু আরো বেড়ে যায়, আরো তাড়াতাড়ি ছটফট করছে, একদম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে গরম জলটাতে। সেই জন্য যখনই কালিটা তুমি ফেলছো তখন কালির কণাগুলোকে ধাক্কা মেরে মেরে তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তোমার বাড়িতে এটা পরীক্ষা করে দেখতে পারো। যে কোনো কালি, মানে আলতা হতে পারে, এক ড্রপ আলতা, পেনের কালি এক ড্রপ পেনের কালি দিয়ে করতে পারো, সুন্দর দেখতে পাবে। ওই উজালা আমরা যে দেখবে বিভিন্ন রকম আমরা জামা কাপড়ে দেখবে একটু নীল রং দিই, ঠিক আছে, ওই যে নীল রং দেওয়া, সেটা নীল রং দিয়েও তুমি দেখতে পারো যে কত তাড়াতাড়ি জলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তোমাকে হাতে করে নাড়ার দরকার নেই, তুমি শুধু দেখতে থাকবে যে ঠান্ডা জলে তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে না গরম জলে তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। দুটোতেই ছড়িয়ে যাবে, কিন্তু গরম জলে অপেক্ষাকৃত তাড়াতাড়ি ছড়িয়ে যাবে, কারণ সেখানে কণার গতিবেগ, সেখানে কণার বিশৃঙ্খলা গতিবেগ বা অবিরাম গতি সেটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তাহলে এটা হলো জলের মধ্যে কালির ব্যাপন। জলের মধ্যে কালির ব্যাপন, কণার গতি সবসময় অবিরাম, অবিশ্রান্ত এবং বিশৃঙ্খল ভাবে কিন্তু চারিদিকে ছুটে বেড়াচ্ছে, যেটাকে ব্রাউনীয় গতি বলা হয়। সেই গতিটার নাম কি বললাম? বিজ্ঞানী ব্রাউনের নাম অনুসারে ব্রাউনীয় গতি। এটা তোমাদেরকে আগেই বলেছি, প্রথম ভিডিওতেই বলেছি। ঠিক আছে, টিন্ডাল প্রভাব, ব্রাউনীয় গতি, সেখানেই আমরা এই কথাটা উল্লেখ করেছিলাম। এরপর তোমাদের আরেকটা জিনিস আমি এখানে বলবো, যে জল ছাড়া জল তো একটা দ্রাবক, জল একটা দ্রাবক, সলভেন্ট। তো জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ জলের মধ্যে বেশিরভাগ যৌগ, ঠিক আছে, বেশিরভাগ যৌগই কিন্তু জলের মধ্যে, বা সেটা কঠিন হোক, তরল হোক বা গ্যাসীয় হোক, বেশিরভাগ যৌগই জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, মিশে যায়। সেই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। আমরা পরীক্ষাগারে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই জল নিয়েই কিন্তু আমরা কাজকর্ম করি। ঠিক আছে, বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষা চলাকালীন।
এইবার জল ছাড়া কি অন্যান্য দ্রাবক নেই, সেটাও আমি বলেছিলাম যে আছে। তো জল ছাড়া অন্যান্য যে দ্রাবকগুলো আছে তার মধ্যে তোমাদেরকে আমি কয়েকটা নাম বলছি যেটা তোমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, আমি সংকেত লিখছি, বইয়ে তোমরা নাম পাবে, অবশ্যই আমার সঙ্গে মিলিয়ে নেবে, সংকেতটা মনে রাখবে। মিথাইল অ্যালকোহল, যেটা নাম হচ্ছে যেটা সংকেত হচ্ছে CH3OH। এটাকে কিন্তু উড স্প্রিটও বলা হয়, উড স্প্রিট। উড স্প্রিট মানে দেখবে যখন কাঠ পালিশ করে তখন যারা পালিশ করেন তারা কি করেন, তারা ওই দোকান থেকে স্প্রিট কিনে নিয়ে আসে পালিশ করার জন্য। ওই যে স্প্রিটটা কিনে নিয়ে আসে ওইটা অ্যাকচুয়ালি মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। তাহলে রং করার জন্য, বার্নিশ করার জন্য এদের ব্যবহারগুলো হয়, ঠিক আছে। এদের ব্যবহারগুলো তোমাদেরকে পড়তে হবে। রজন, গালা, ঠিক আছে, পালিশ করার সময় যে গালাগুলো ওই যে ওই স্প্রিটের মধ্যে ডুবিয়ে রাখে, কারণ গালাটা এই জিনিসের মধ্যেই কিন্তু দ্রবীভূত হতে পারে, তারপরেই পালিশ করতে হবে, ঠিক আছে। তাহলে এই গালা এই সমস্ত প্রস্তুতে কিন্তু এই মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, তারপরে আছে ইথাইল অ্যালকোহল। তাহলে জল ছাড়া অন্যান্য দ্রাবকের কথা বলছি, তাহলে মিথাইল অ্যালকোহল একটা দ্রাবক, ইথাইল অ্যালকোহল একটা দ্রাবক। এরও কাজ কিন্তু মিথাইল অ্যালকোহলের মতো, রং বার্নিশের জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন রকম ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়, বিভিন্ন রকম তারপর তোমার ওই যে ক্রিম, সেন্ট ক্রিম, যেগুলো খুব ভালো সুগন্ধ যেগুলো, তাদের জন্য ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এবং ইথাইল অ্যালকোহল বুঝতেই পারছো, ইথাইল অ্যালকোহল যেটা আমরা ওয়াইন, মদ বলছি, সেখানেও কিন্তু ইথাইল অ্যালকোহলেরই ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনের সংকেত বলছি আমি CH3COCH3, এটা হচ্ছে অ্যাসিটোন, CH3COCH3, ঠিক আছে। অ্যাসিটোন এখানেও তাই, বার্নিশ পালিশের কাজে, মানে বুঝতেই পারছো বিভিন্ন রকমের যে গালা, রজন, এদের দ্রবীভূত করার জন্য এরকম বিভিন্ন রকম এই সমস্ত পদার্থগুলোকে, মানে এই সমস্ত দ্রাবকগুলোকে মেশানো হয়। এগুলো দেখো, এই সমস্ত দ্রাবকগুলো যেগুলো পড়ছো সেগুলো সব দেখো কার্বন হাইড্রোজেনই বেশি আছে, অক্সিজেন আছে কিন্তু কার্বন হাইড্রোজেন বেশি। এই কার্বন হাইড্রোজেন এই আছে বলে এদেরকে বলা হয় জৈব দ্রাবক, এদের হচ্ছে জৈব দ্রাবক। জল কিন্তু অজৈব দ্রাবক, জল অজৈব দ্রাবক, কিন্তু এগুলো সব জৈব দ্রাবক। আর একটা হচ্ছে কেরোসিন। এবার কেরোসিনের সংকেত আমি এখানে লিখছি না, কারণ কেরোসিনের সংকেতে কেরোসিনে কার্বন আর হাইড্রোজেনই যৌগ, মানে সেটাও জৈব দ্রাবক, সেখানে কার্বন হাইড্রোজেনের সংখ্যা অনেকগুলো কার্বন হাইড্রোজেন মিলিয়ে মিশিয়ে আছে কেরোসিন। তো কেরোসিন আমরা যারা কাঠের আসবাবপত্র, লোহার এই যে ধাতু, এর উপর রং টং করার জন্য, মানে রং প্রয়োগ করার সময় তখন থিনার হিসাবে, আবার অনেক সময় দেখবে মানে তোমার ওই হাতে যদি আমাদের কখনো আলকাতরা রং টং লেগে যায়, তখন আমরা কি করি, তখন আমরা একটু হাতে কেরোসিন নিয়ে ঘষে দিই, তাতে ওই আলকাতরাগুলো কিন্তু তখন কেরোসিনের দ্রাব্য, তোমার জল দিয়ে কিন্তু যাবে না, তাহলে জলের সঙ্গে আলকাতরা তাহলে মিশতে পারে না। তাহলে জলের মধ্যে বেশিরভাগ জিনিসই মেশে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মেশে না, সেক্ষেত্রে তখন আমাদেরকে এই জৈব দ্রাবকগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এই যে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন, কেরোসিন এই সমস্ত দ্রাবকগুলো ব্যবহার করছি। এছাড়া আরো অনেক দ্রাবক আছে জল ছাড়া, যেগুলো পরীক্ষাগারে ব্যবহার করা হয়, কিন্তু জলের যেমন সাইড ইফেক্ট, জলের সাইড ইফেক্ট কিছু নেই, তাই না। জল তো আমাদের পানীয়, জল আমাদের জীবন। তো জল সব বেশিরভাগ কাজ আমরা করি, কিন্তু অনেক কিছু কাজ আছে যেগুলো জলের মধ্যে করা যায় না, তখন তাদের এইগুলো ব্যবহার করতে হয়। তখন পালিশ করার জন্য তুমি গালাটা, যে গালাগুলো পাওয়া যায় তোমার ওই বাদামি কালারের, ঠিক আছে, বিস্কুটের মতো দেখতে, তো ওইগুলো তুমি জলের মধ্যে দিলে তো কখনোই মিশে যাবে না, তুমি পালিশ করতে পারবে না, তখন তোমাকে কিন্তু এইগুলোই আনতে হবে, মানে বাজার থেকে তোমাকে এই মিথাইল অ্যালকোহলই আনতে হবে, স্প্রিট আনতে হবে। তাহলে স্প্রিট এনে তোমাকে ওই গালাগুলোকে মিশিয়ে দিতে হবে। তাহলে এইটা যে তুমি মিশিয়ে দিচ্ছ, তাহলে এইটার জন্য এই জৈব দ্রাবকগুলোই দায়ী, জল কিন্তু পারবে না। তাহলে এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়, কিন্তু এগুলো ব্যবহার করলেও কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, এইগুলো ব্যবহার করে অনেক রকম সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, মানে মানুষের শরীরে, ঠিক আছে, জীবজন্তুর ক্ষেত্রে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। যেমন তোমরা তো জানো যে ইথাইল অ্যালকোহল যে বললাম, ওয়াইন, মদ প্রস্তুত করার জন্য ইথাইল অ্যালকোহল লাগে, তো বুঝতেই পারছো অতিরিক্ত মদ পান করলে, মানে অতিরিক্ত ইথাইল অ্যালকোহল যদি পান করা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের কি হতে পারে, কিডনি, লিভার এগুলো সবই আস্তে আস্তে নষ্ট হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কার্সিনোজেনিক, মানে অ্যাকচুয়ালি ক্যান্সার সৃষ্টি করার একটা, এগুলো এক একটা ধাপ, ঠিক আছে। এগুলো মানে এমন ভাবে মানুষের বিভিন্ন মানে শ্বাসযন্ত্রকে, হৃদযন্ত্রকে ক্ষতি করে, যেটা তাদের আস্তে আস্তে তাদের কিন্তু মৃত্যুর দিকেই ঠেলে দেয়, ঠিক আছে। তাহলে এই সমস্ত জিনিসকে আমরা ব্যবহার করি, কিন্তু নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সাবধান
হয়ে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি যে বলছি মিথাইল অ্যালকোহল এইগুলো দিয়ে বলছে, দেখবে তোমাদের ব্যবহার বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে যে মিথাইল অ্যালকোহলে অন্ধ হয়ে যায় মানুষ, ইথাইল অ্যালকোহলের স্মৃতিশক্তি কমে যায়, তারপর তোমার লিভারের কাজকর্ম ক্ষমতা সেটা কমে যায়, তারপর ক্যান্সার তৈরি হতে পারে, অ্যাসিডমের জন্য ডায়াবেটিস বা মধুমেহ রোগ হতে পারে। ঠিক আছে, কেরোসিন তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এদের প্রত্যেকটা গন্ধ কিন্তু অন্য টাইপ, একটা মিষ্টি গন্ধযুক্ত হয়, বিশেষ করে এইগুলো এই যে বললাম। ঠিক আছে, মিষ্টি গন্ধ হয়, কিন্তু সেটা কিন্তু নেওয়াটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব খারাপ। ঠিক আছে, তাহলে আরেকটা তোমাদের আরেকটা দ্রাবকের কথা এখানে বলা আছে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে ক্লোরোফর্ম, CH-Cl3, ক্লোরোফর্ম। এটা কিন্তু অজ্ঞান করার জন্য কাজে লাগে ক্লোরোফর্ম। ঠিক আছে, তো এই ক্লোরোফর্ম কিডনি লিভারের এই সমস্ত ক্ষতি করে। তাহলে এই সমস্ত যে দ্রাবকগুলো আমরা বললাম, তাহলে এই সমস্ত দ্রাবক জল ছাড়া এই দ্রাবকগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। জলকে আমরা সার্বজনীন দ্রাবক হিসেবে ব্যবহার করি, কিন্তু এই সমস্ত দ্রাবকেরও কিছু ব্যবহার আছে। ঠিক আছে, তাহলে আমরা দ্রবণ চ্যাপ্টারের মোটামুটি এটা একদম শেষ পর্যায়ে, তাহলে শেষ পর্যায়ে এসে পৌঁছালাম। এরপর আমি এই যতটা পড়ালাম এর উপরেও আমি প্রশ্ন দেবো, তোমরা খাতায় প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে। ঠিক আছে, আর এর সঙ্গে অনুশীলনীর যা কোশ্চেন আছে বা তোমাদের কাছে যে কোশ্চেন ব্যাংক আছে সেখানে যা কোশ্চেন আছে অবশ্যই সেই কোশ্চেনগুলো করবে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে কমেন্টে আমাকে পাঠাবে, তাছাড়া তুমি আমাকে হোয়াটসঅ্যাপ ফোন করে নিতে পারো। ওকে, তাহলে দ্রবণ চ্যাপ্টারটা আমরা সেখানে শেষ করলাম। এর কোশ্চেন দেবো, তোমরা ভালো করে করবে, ভালো করে ভিডিওটা দেখবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই বইটা আর খাতাটা সামনে রাখবে। ওকে, থ্যাংক ইউ।